তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটি আছে সিভ্যাক কোর্সের মধ্যে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস স্ক্যান করে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রাখা হয়েছে এবং তোমরা অতি অবশ্যই এখানে 90% পর্যন্ত কমন পেতে পারো আজকে ক্লাস থেকে। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর তোমরা জানো বেশিরভাগ কলেজেই তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় এবং যাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আলোচনা শুরু করছি এবং তোমাদের আমি ওয়ান লাইনার হিসাবে রেখেছি যাতে তোমরা খুব সহজে মেমোরাইজ করতে পারো, কারণ 4টে করে অপশান রাখলে সেখানে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এবার এখানে কম আলোচনার মধ্যে বেশি তথ্য তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে, তাই আমি অপশানগুলো রাখলাম না। এবং বিশেষ করে তোমরা যারা কোনো সরকারি চাকরির প্রস্তুতি নাও, তোমরা তো জানো যে অনলাইনারের গুরুত্ব কী আছে। দেখো, প্রথম মডিউল থেকে দেখো, বেদ। বেদের অর্থ কী? বেদের অর্থ জ্ঞান। প্রাচীন ভারতের সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। বেদের অপর নাম শ্রুতি কেন? কারণ প্রাচীনকালে বেদ শুনে শুনে মনে রাখা হতো তাই। বেদাঙ্গ কয়টি ও কী কী? 6টি। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, ছন্দ, জ্যোতিষ। ভারতীয় জ্ঞান পরম্পরায় মোট কতগুলি মহাপুরাণ রয়েছে? 18টি পুরাণ রয়েছে। বেদান্ত বলতে কোন প্রাচীন ভারতীয় সাহিত্যকে বোঝায়? উপনিষদ। পাণিনির রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থটির নাম অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী গ্রন্থেও মূল কোন ভাষায় বিজ্ঞানসম্মত ভিত্তি স্থাপন করেছিল? সংস্কৃত ভাষার। ভারতীয় দর্শনে প্রমাণ বলতে কী বোঝো? প্রমাণ বলতে কী বোঝায়? যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতি। তারপরে দেখো, ন্যায় দর্শন অনুযায়ী যথার্থ জ্ঞান লাভের প্রধান উপায় বা প্রমাণ কয়টি? 4টি। প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। ভারতীয় জ্ঞান পরম্পরায় যথার্থ জ্ঞান কী নামে পরিচিত? প্রমা নামে পরিচিত। নিরুক্তি। নিরুক্ত কার রচনা? যাস্কের রচনা। ঋগ্বেদে মোট কতগুলি সূক্ত আছে? 1028টি সূক্ত আছে। এবারে তোমাদের দেখো, এবারে হচ্ছে মডিউল 2 থেকে। আর তোমাদের এই পেপারের কমপ্লিট স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে আমাদের কাছে। সেখানে এমসিকিউ আকারেই লেখা আছে এবং রেফারেন্স টাইপের করা আছে, অর্থাৎ সিলেবাসটাও ব্যাখ্যা করা আছে, এসএ কিউ আছে তাতে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, মডিউল 2 থেকে দেখো, প্রাচীন ভারতীয় রাষ্ট্রনীতির প্রধান প্রবক্তা কৌটিল্য। কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র অনুযায়ী রাষ্ট্রের কটি অঙ্গ? 7টি। স্বামী, অমাত্য, তারপরে জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। প্রাচীন ভারতে রাজার প্রধান কর্তব্য বা রাজধর্ম কী ছিল? প্রজা পালন এবং প্রজার কল্যাণ সাধন। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতে উৎপন্ন ফসলের কত অংশ সাধারণ কর বা ভাগ হিসাবে নেওয়া হতো? 1/6। কৌটিল্যের মতে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কী ছিল? ভূমি বা রাজস্ব কর। অর্থশাস্ত্রে কোষাধ্যক্ষ বা রাজস্ব সংগ্রহকারী প্রধানকে কী বলা হতো? সন্নিধাতা। প্রাচীন ভারতীয় অর্থনীতিতে বার্তা বলতে কোন বিষয়কে বোঝানো হতো? কৃষি, পশুপালন ও বাণিজ্যকে। মনুস্মৃতি অনুযায়ী দণ্ডনীতি কী উদ্দেশ্যে প্রয়োগ করা হতো? সমাজের শৃঙ্খলা রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। প্রাচীন ভারতীয় অর্থশাস্ত্রে রাজার ব্যয় মূলত কোন খাতে হওয়া উচিত বলে মনে করা হতো? জনকল্যাণ, প্রতিরক্ষা ও রাষ্ট্রীয় প্রশাসনে। তারপরে কি আছে দেখো, মডিউল 3 নম্বর মডিউল থেকে দেখো, প্রাচীন ভারতের বিখ্যাত গুহাচিত্রের নিদর্শন কোথায় পাওয়া গেছে? অজন্তা আর ইলোরাতে। অজন্তা গুহাচিত্রের প্রধান বিষয়বস্তু হচ্ছে বুদ্ধের জীবন ও জাতকের গল্প। তারপরে একশিলা স্থাপত্যের একটি শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ইলোরার কৈলাসনাথ মন্দির। প্রাচীন ভারতে শিল্পকলায় বাস্তুশাস্ত্র বলতে কী বোঝায়? স্থাপত্য ও নির্মাণ সংক্রান্ত বিজ্ঞানকে। মহাবলীপুরমের হ্রদ মন্দিরগুলি কোন স্থাপত্যের নিদর্শন? একশিলা বা রক কাট স্থাপত্য। ভারতের প্রাচীনতম প্রস্তর কাটা গুহা স্থাপত্য কোনটি? বিহারের বরাবর গুহা। তারপরে দেখো, প্রাচীন ভারতীয় মন্দির স্থাপত্য শিল্পের প্রধান 3টি রীতি কী কী? নগর,
দ্রাবিড়, তারপরে হচ্ছে বেসর রীতি। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? সম্রাট অশোক। এলিফ্যান্ট গুহার ভাস্কর্য প্রধানত কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত? ভগবান শিব। প্রাচীন ভারতীয় শিল্পে কোন স্তূপ বৌদ্ধ ধর্মের প্রতীক হিসাবে ব্যাপকভাবে নির্মিত হয়েছিল? সাঁচি ও ভারত স্তূপ। তারপরে মডিউল 4 দেখো, প্রাচীন ভারতের কোন গ্রন্থে সর্বপ্রথম শূন্যের ব্যবহার করা হয়? শূন্যের ব্যবহারের প্রমাণ মিলে বকশালী পাণ্ডুলিপিতে। শূন্যের গাণিতিক নিয়মাবলী কে লিপিবদ্ধ করেছে? ব্রহ্মগুপ্ত। তারপরে আর্যভট্টের রচিত বিখ্যাত গণিত ও জ্যোতিষ বিজ্ঞানের গ্রন্থটির নাম হচ্ছে আর্যভট্টীয়। কে প্রথম প্রমাণ করে যে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘোরে এবং সূর্যকে প্রদক্ষিণ করে? আর্যভট্ট। লীলাবতী ও বীজগণিত নামক গাণিতিক গ্রন্থ দুটির রচয়িতাকে? ভাস্করাচার্য বা দ্বিতীয় ভাস্কর। প্রাচীন ভারতে পাই এর মান প্রায় নিখুঁতভাবে কে নির্মাণ করেছিল? আর্যভট্ট। তারপর দেখো, প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সময় ও নক্ষত্রের পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? শঙ্কু যন্ত্র বা ঘটিকা যন্ত্র। জ্যোতির্বিজ্ঞানে পর্যবেক্ষণের জন্য রাজা দ্বিতীয় জয়সিংহ নির্মিত মান মন্দিরগুলির নাম কি? যন্তর মন্তর। আয়ুর্বেদ চিকিৎসার প্রধান প্রবর্তক হচ্ছে মহর্ষি চরক ও শস্যকে বলা হয়। চরক সংহিতায় কোন বিষয়ের ওপরে বিখ্যাত? আয়ুর্বেদ বা ভেষজ চিকিৎসা। প্রাচীন ভারতে শল্য চিকিৎসার জনক হচ্ছে মহর্ষি শস্যুত। তারপরে দেখো, শস্যুত রচিত চিকিৎসা শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ হচ্ছে শস্যুত সংহিতা। আয়ুর্বেদের মতে মানব শরীরের ত্রিদোষ কী কী? বাত, পিত্ত এবং কফ। প্রাচীন ভারতে উদ্ভিদবিদ্যা বা গাছ বৃদ্ধি ও রোগ সংক্রান্ত চিকিৎসাবিদ্যাকে কি বলা হতো? বৃক্ষায়ুর্বেদ। তারপরে রসায়নবিদ্যা বা ধাতুবিদ্যার ওপরে লেখা ভারতীয় গ্রন্থ রসরত্নাকর এর রচয়িতা হচ্ছে নাগার্জুন। তারপরে দেখো, যোগসূত্রের রচয়িতাকে? পতঞ্জলি। আর আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী সুস্থ থাকার প্রধান ভিত্তি হচ্ছে দেখো ঋতুচর্যা, অর্থাৎ ঋতু অনুযায়ী সঠিক আচরণ এবং দিনচর্যা মানে সঠিক দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাস। এই 50টি প্রশ্ন উত্তর দেখে যাও, আশা করি তোমরা উপকৃত হবে, বিশেষ করে যাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, এখান থেকে ব্যাপক তোমরা কমন পাবে।